হাতে মাত্র দুদিনের ছুটি, কলকাতার কাছাকাছি কম খরচে ছুটি কাটাতে চান? নদীর পাড়ে অরণ্যের মাঝে পরিবার নিয়ে সময় কাটাবেন? চলুন তবে আজ আপনাদের নিয়ে যাই এই রকমই এক জায়গায়, কৈখালী, যা মাতলা নদীর তীরে অবস্থিত। কম খরচে উইকেন্ড ট্রিপের জন্য আদর্শ জায়গা। থাকা ও খাওয়া জনপ্রতি মাত্র 600 টাকা। আজকের ভিডিওতে আমরা জেনে নেব কৈখালী ভ্রমণের সম্পূর্ণ তথ্য বিবরণ। আপনারা এখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি দেখবেন, কাছাকাছি আর কি কি ঘোরার জায়গা আছে, এই সব কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কর্মরত জীবনে ব্যস্ততার মাঝে পরিবারের সঙ্গে 2 দিনের ছুটি উপভোগ করতে ও প্রকৃতিকে আরও কাছ দিয়ে জানতে আপনাদের অবশ্যই আসতে হবে নিমপিট ও কৈখালী। মাতলা নদীর মুগ্ধ করা সৌন্দর্য ও প্রকৃতির অসাধারণ রূপ আপনাকে মুগ্ধ করবে। আমাদের এই ভ্রমণ শুরু হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদা স্টেশনের দক্ষিণ শাখার ট্রেন ধরে আমাদের আসতে হবে জয়নগর স্টেশনে। লক্ষ্মীকান্তপুর বা নামখানা সব ট্রেনই জয়নগর স্টেশন অবধি আসে। শিয়ালদা স্টেশন থেকে জয়নগর পৌঁছাতে সময় লাগবে 1.5 ঘন্টা মতো। দূরত্ব প্রায় 104 কিলোমিটার। এই হলো জয়নগর স্টেশন। স্টেশনের মাঝেই অনেক মোয়ার দোকান চোখে পড়ল। শুধু তাই না, স্টেশন থেকে বেরিয়েও অনেক মোয়ার দোকান রয়েছে। রাস্তার দুধারেই সারি দিয়ে রয়েছে প্রচুর দোকান। আপনারা চাইলে এইখান থেকে মোয়া কিনে নিতে পারেন। এইখানকার মোয়ার স্বাদ ও গন্ধ অতুলনীয়। এই জন্যই জয়নগরের মোয়া এত বিখ্যাত। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে একটু বেরিয়ে এলেই পড়বে স্ট্যান্ড। এইখানে অটো, টোটো, ভ্যান সবই রয়েছে। এখান থেকে এইবার আমরা যাব নিমপিট আশ্রমে, যার দূরত্ব 3 কিলোমিটার। ভাড়া পড়বে জনপ্রতি 15 টাকা। সময় লাগবে 15 মিনিট মতন। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, কলকাতা থেকে বারুইপুর হয়ে জয়নগর আসতে পারেন। এখন আমরা আছি নিমপিট আশ্রমের সামনে। চলুন আশ্রমের ভেতরে যাওয়া যাক। এইটা হলো আশ্রমের মূল মন্দির, তবে ভেতরে ফটো তোলা নিষেধ। বেলুর মঠের আদলে তৈরি এই মন্দির। খুব শান্ত আশ্রমের এই পরিবেশ। বেশ ভালো লাগবে এখানে এলে। আশ্রমটা খুব সুন্দর করে সাজানো গোছানো। শীতকালে এখানে অনেক রকম ফুল দিয়ে সাজানো হয়। চারিপাশে এত গাছের সমারোহ দেখে চোখ জুড়িয়ে যাবে। শীতকালে এখানে এলে প্রচুর শীতকালীন ফুল গাছ দেখা যাবে। চারিদিকটা শান্ত, স্নিগ্ধ, মনোরম পরিবেশ। সালে এই আশ্রমের প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বুদ্ধানন্দ মহারাজ। দরিদ্র, নিপীড়িত সুন্দরবন অঞ্চলের মানুষকে শিক্ষাদান ও স্বনির্ভর করে তুলতে তিনি নিরলস চেষ্টা চালিয়ে গিয়েছেন। ঠাকুর ও মায়ের আশ্রম তৈরি করার সাথে সাথে তিনি ছেলে ও মেয়েদের জন্য পৃথক স্কুল তৈরি করেছেন। আজ সেখানে ছেলেদের স্কুলে 2000-এরও বেশি ও মেয়েদের স্কুলের 800-র বেশি ছাত্রী পড়াশোনা করছে। দূর দূরান্তের ছেলে মেয়েদের জন্য হোস্টেলেরও ব্যবস্থা আছে। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত, আর দুপুর 3টে থেকে 8টা পর্যন্ত। মন্দিরের ঠিক সামনেই রয়েছে আবাসন। আপনারা চাইলে এইখানে আবাসনে 1 রাত থাকতে পারেন, তবে এর জন্য আগে থেকে বলে রাখতে হবে। যদিও আমরা থাকবো কৈখালী পর্যটন আবাসে, এর বুকিংও এখান থেকেই করতে হয়। আগে থেকে ফোন করে জেনে নিতে হবে রুম অ্যাভেলেবেল আছে কিনা। এর সম্বন্ধে পরে বিস্তারিত জানাচ্ছি।
নিমপিট আশ্রমের পাশে যেই ঘোরার জায়গাগুলি আছে, চলুন সেইগুলি এবার ঘুরে নেওয়া যাক। মন্দিরের ঠিক পাশ দিয়ে এই রাস্তা বরাবর গেলে পড়বে সারদা মায়ের মন্দির। এই পথটিও ভারী সুন্দর। একটু এগোতেই একটা পুকুরে দেখলাম শালুক ফুল ফুটে রয়েছে। রাস্তায় যেতে যেতে প্রচুর সবেদা গাছ দেখলাম, আর সবকটা গাছেই প্রচুর সবেদা ধরে রয়েছে। মিনিট পাঁচেক হাঁটার পর একটা খুব সুন্দর কৃষ্ণ মন্দির চোখে পড়ল। আরও একটু গেলেই পড়বে মা সারদা বিদ্যাপীঠ। স্কুলের ঠিক সামনেই রয়েছে মায়ের পুরনো মন্দির, ভেতরে রয়েছে মায়ের ফটো। মন্দিরের পাশের রাস্তা দিয়ে পিছন দিকে গেলে রয়েছে সারদা মায়ের নতুন মন্দির। এইটা হলো মন্দিরের সামনের অংশ। মন্দিরটি খুব সুন্দর। এখানেও নানান গাছ ও মৌসুমী ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে। এটি মন্দিরের ভেতরের অংশ। মায়ের বাড়ি ঘোরা হলে নিমপিট আশ্রমের দিকে চলে আসুন। আশ্রমের সামনেই পায়ে হেঁটে ঘুরে নিন ইন্দিরা গান্ধী কমিউনিটি হল ও নার্সারি। নিমপিট আশ্রমের বাম দিকেই রয়েছে আশ্রমের অফিস। এখানে একটা কথা বলে রাখি, আপনারা আশ্রমে আসার সঙ্গে সঙ্গেই আপনাদের লাগেজ অফিস রুমে রাখতে পারবেন, সেই সঙ্গে ভোগের কুপন কেটে নেবেন। আর যদি কৈখালীর পর্যটন আবাসে বুকিং থাকে সেটা কনফার্ম করে নেবেন। মাত্র 10 টাকার বিনিময়ে এইখানে দুপুরে খাওয়ার ব্যবস্থা আছে। মহারাজ নিজে দাঁড়িয়ে থেকে যত্ন সহকারে সবার খাবার ব্যবস্থা করেন। ভাত, ডাল, তরকারি সহযোগে নিরামিষ প্রসাদ। প্রতিদিন শতাধিক মানুষ আশ্রমে প্রসাদ গ্রহণ করেন। দুপুর 12:30 থেকে ভোগ বিতরণ শুরু হয়। খাবার পর্ব সেরে আশ্রমের বাইরে এসে সেইখান থেকে অটো রিজার্ভ করে উঠে পড়লাম। এইবারের গন্তব্য কৈখালী। রাস্তাটি বেশ সুন্দর আর চারিদিকে পরিবেশটাও খুব সুন্দর। নিমপিট থেকে কৈখালীর দূরত্ব 30 কিলোমিটার, সময় লাগবে 40 মিনিট, আর আমাদের ভাড়া পড়েছিল 500 টাকা। আপনারা যদি দিনের দিনেই কৈখালী থেকে ফিরে আসতে চান তাহলে আগে থেকে বলে রাখুন, সেক্ষেত্রে আপ ডাউনে ভাড়া পড়বে 600 থেকে 700 টাকার মধ্যে। আর আপনারা যদি নিমপিট থেকে জামতলা আসেন ভাড়া পড়বে 25 টাকা। জামতলা থেকে কৈখালী যাওয়ার ভাড়া পড়বে 40 টাকা, অর্থাৎ মাথা পিছু ভাড়া পড়ল 65 টাকা মতো। এইটা হলো কৈখালীর অটো স্ট্যান্ড। কৈখালীর অটো স্ট্যান্ডের ঠিক পাশেই রয়েছে পশ্চিমবাংলা সরকারের কৈখালীর পর্যটন আবাস। এই পর্যটন আবাস সম্পূর্ণ পরিচালনা করে নিমপিট রামকৃষ্ণ মিশন। এখানে থাকতে গেলে প্রায় 1-2 মাস আগে ফোন করে বুকিং করতে হয়। থাকা ও খাওয়া নিয়ে মাথাপিছু খরচ পড়ে 600 টাকা। এখানকার বুকিংয়ের ফোন নাম্বার স্ক্রিনে ও ডেসক্রিপশনে দেওয়া থাকলো। কৈখালীর আবাসনের ঠিক বিপরীতে রয়েছে খুব সুন্দর ম্যানগ্রোভ অরণ্যের জঙ্গল। আর এই রাস্তা বরাবর কিছুটা গেলেই রয়েছে মাতলা নদীর পার। এইবার কৈখালী আশ্রমের রুমগুলি দেখে নেওয়া যাক। প্রতিটা ঘরেই রয়েছে 2টি করে সিঙ্গেল বেড, একটি টেবিল, 2টি চেয়ার। খাওয়ার সময় এইখানে খাবার এনেও খেতে পারেন। সবকটি রুমে একটি করে ব্যালকনি রয়েছে, যেখান থেকে সামনে ম্যানগ্রোভের জঙ্গল আর মাতলা নদী দেখা যায়। ব্যালকনির ভিউ এক কথায় অসাধারণ। এছাড়াও সবকটি রুমে একটি করে দেয়াল আলমারি রয়েছে, আর তার উপরে কিছু নিয়মাবলী ও ডেলি খাবারের মেনু চার্ট দেওয়া আছে। চলুন এবার পর্যটন আবাসের ছাদ থেকে ঘুরে আসা যাক। ছাদ থেকে মাতলা নদীর খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এই মাতলার নীল জলরাশি সত্যি মনোমুগ্ধকর।
এবার একটু রেস্ট নিয়ে পাশের জায়গাটা ঘুরতে বেরোবো। সামনের রাস্তা দিয়ে বেরিয়ে গেলাম সোজা নদীর ধারে। এখন আমরা আছি মাতলা নদীর সামনে। এইখানে মাতলার বিস্তৃতি এতটাই যে অপর পার দেখা যায় না। নদীর বুক ছেড়ে বয়ে চলেছে নৌকো। মাতলা নদীর মাতল হাওয়াতে মন প্রাণ জুড়িয়ে যাবে। নদীর পরিবেশটি দারুণ। এখানে রোজ কিছু খাবারের দোকানও বসে। কিছুক্ষণ মাতলা নদীর ধারে সময় কাটানোর পর রওনা দিলাম উল্টো দিকের রাস্তা বরাবর। পর্যটন আবাসের সামনেই এই জায়গাটিতে বড় একটি নৌকা তৈরির কাজ চলছে। এই রাস্তার ওপরেই রয়েছে কৈকালী রামকৃষ্ণ মিশন। কৈকালী অটো স্ট্যান্ডের সামনেই রয়েছে আশ্রমের বোর্ডটি। গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে সামনেই রয়েছে খড়ের চালা দেওয়া একটি ঘর। কৈকালী আশ্রমের প্রতিষ্ঠাতা মহারাজ এই ঘরটিতেই থাকতেন। আশ্রমের ভেতরে রয়েছে উপাসনা মন্দির। এইখানে সকাল ও সন্ধে আরতি হয়। এই হলো মন্দিরের ভেতরের অংশ। এখানেও মন্দিরের চারিদিকের পরিবেশ শান্ত, স্নিগ্ধ। মন্দিরের বাগানে নানান ফুল গাছ চাষ করা হয়। আশ্রম থেকে বেরিয়ে দেখি স্থানীয় কয়েকজন পেয়ারা, কদবেল আর কুল নিয়ে বসেছে। একটা কদবেল মাখা নিয়ে নিলাম, বেশ ঘুরতে ঘুরতে খাওয়া যাবে। এখানে চিংড়ি শুটকিও বিক্রি হচ্ছে। এইবার এই রাস্তা দিয়ে একটু হাঁটতেই পড়বে কৈখালীর জেটি। নদীর ধারে নৌকো বাঁধা আছে। এইগুলি মাছ ধরার নৌকো। এখানে ম্যানগ্রোভ গাছগুলির শ্বাসমূল বেরিয়ে আছে। সম্ভবত এইগুলি গরান গাছ। এটাই হলো কৈখালীর জেটি ঘাট। এইখান থেকে সুন্দরবন ভ্রমণের জন্য বোট ভাড়া করা যাবে। তাছাড়া স্থানীয় লোকজন এই জেটির মাধ্যমেই পারাপার করে। সুন্দরবন ভ্রমণের জন্য কিছু ব্যানারও চোখে পড়ল। জেটির রাস্তা ধরেই অনেক খাবারের দোকান আছে। তাছাড়া নদীর পাড়েই টয়লেটেরও ব্যবস্থা আছে। এইখান থেকে আরো একটু এগোলেই মাছের আড়ত পড়বে। মাছ ধরা নৌকো সাধারণত এই ঘাট দিয়েই আসে। নদীর পুরো পাড়টি খুব সুন্দর করে বাঁধানো। তবে প্রতি বছরই ঝড়ের তাণ্ডবে এই পাড়গুলির ব্যাপক ক্ষতি হয়। তাই জন্য রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে পাড়ের ধার দিয়ে ম্যানগ্রোভ রোপণ করা হয়েছে। এই নদীটা হলো কাটামারি নদী। কৈখালীর জেটি ঘাটটি এই কাটামারি নদীর ওপরেই রয়েছে। এই কাটামারি নদী কিছুটা দূরে গিয়ে মাতলা নদীর সঙ্গে মিশেছে। নদীর পাড় দিয়েও কৈখালী আশ্রমটিকে দেখা যায়। নদীর পাড়ে ঘুরতে ঘুরতে পুরো বিকালটা কেটে গেল। এখন সূর্যাস্তের সময়। অসাধারণ সূর্যাস্ত দেখে চলে এলাম পর্যটন আবাসে।
বিকালে গরম গরম চপ মুড়ি আর চা আমাদের জন্য অপেক্ষা করছিল। সন্ধ্যের টাইমে আমরা চলে গেলাম আশ্রমের উপাসনা গৃহতে। এখন সন্ধ্যা আরতি আর প্রার্থনা হবে। এই দিন ডিনারে ছিল ভাত বা রুটি আর সঙ্গে ডাল, আলু পেঁয়াজ কলি ভাজা, ফুলকপির তরকারি আর চিকেন। এইখানকার খাবার সম্পূর্ণভাবে যাচাই করে দেন ওনারা। আর তাছাড়া রান্নার স্বাদও ছিল খুব ভালো। সুপ্রভাত। এখন ঘড়িতে সময় সকাল 5:30। পর্যটন আবাসের ঠিক পেছনেই ধানক্ষেতটা ভোরের আলোতে পুরো মায়াবী লাগছে। ইতিমধ্যেই বেরিয়ে দেখলাম চা বিস্কিট রেডি করাই আছে। চা খেয়ে বেরিয়ে পড়লাম। এই উষার আলোতে পুরো পর্যটন আবাসটি ভীষণ সুন্দর লাগছিল। সূর্যোদয়ের সময় প্রায় হয়ে এসেছে, তাই চলে এলাম মাতলা নদীর ধারে। নদীর ধারে গ্রাম্য পথঘাট, গাছপালা, জলভরা পুকুর, শালুক ফুলের দল, পাখিদের কিচিরমিচির। সত্যি বলতে এই সব দেখার সৌভাগ্য সবসময় হয়ে ওঠে না। দেখতে দেখতেই সূর্য উদয় হলো। এক মায়াবী সূর্যোদয়ের সাক্ষী হলাম। সকাল হতে না হতে নদীতে ব্যস্ততা চোখে পড়ল। সারা রাত জাল ফেলার পর মাঝি ভাইরা মাছ ধরে ফিরছেন। এইখানকার বেশিরভাগ মানুষেরই জীবিকা চাষাবাদ আর মাছ ধরা। 8টা বাজতে না বাজতেই টিফিন রেডি। টিফিনে লুচি, ঘুগনি আর মিষ্টি। টিফিন ছেড়ে একটু রেস্ট নিয়ে আমরা চলে এলাম জেটির কাছে। এখান থেকে লঞ্চে করে যাব ঝড়াখালির উদ্দেশ্যে। ঝড়াখালি ট্যুর করার জন্য কালকেই কথা বলে রেখেছিলাম পর্যটন আবাসে। আবাসনে যতজন যাত্রী যাবেন সেই হিসাবে বোটের ভাড়া ভাগ হয়ে যাবে। সেই দিন আমাদের 12 জন লোক হয়েছিল, আর নৌকা ভাড়া পড়েছিল মোট 1800 টাকা। অর্থাৎ মাথাপিছু খরচ পড়েছিল 150 টাকার মতন। লঞ্চে যেতে যেতেই সবার সঙ্গে পরিচয় হয়ে গেল। মাতলার গাঢ় সবুজ জল, দূরের ম্যানগ্রোভ অরণ্য, নদীর জলে ভেসে বেড়ানো পাখির দল, সব মিলিয়ে বেশ ভালোই লাগছিল। এক ঘন্টা লাগলো আমাদের ঝড়াখালি পৌঁছাতে। লঞ্চ থেকে নেমে চলে এলাম ঝড়াখালির পার্কে। ওইখান থেকে টিকিট কেটে ভেতরে ঢুকলাম। পার্কের ভেতরটা খুব সুন্দর করে সাজানো। এইখানে সুন্দরবনের নানান রকমের ম্যানগ্রোভ গাছ রয়েছে। চেনার জন্য ফটকে নামও লেখা আছে। ঝড়াখালি একটি টাইগার রেস্কিউ সেন্টার। এখানে বাঘের ট্রিটমেন্টের জন্য ধরে আনা হয়। সুস্থ হয়ে গেলে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। আমরা 2টো বাঘ দেখেছিলাম। বাঘের রেস্কিউ সেন্টারের বাইরে চারিদিকে খাল কাটা আছে। এই জলে প্রচুর কুমির আছে, আর এক একটার আকার বিশাল বড়। পার্কের একদম পিছনে রাখা ছিল চিতল হরিণ, যদিও এখন সমস্ত হরিণ সরিয়ে নেওয়া হয়েছে। পার্ক ঘোরা শেষ।
যেটিতে যাবার রাস্তার দুধারে প্রচুর দোকান আছে। আমরা ফেরার সময় ডাব, মধু আর বাস্ক বাদাম কিনেছিলাম। মোটামুটি 11:30টার মধ্যে ফিরে গেছিলাম পর্যটন আবাসে। আমাদের জন্য লাঞ্চ রেডি ছিল। খাবারে ছিল মাছ ভাত। ফ্রেশ হয়ে মোটামুটি 1টা নাগাদ আমরা রুম ছেড়ে দিয়েছিলাম। অটো করে সোজা চলে এলাম জয়নগর স্টেশনে। ফেরার ভাড়া তুলনামূলক কম পড়েছিল। জয়নগর থেকে ফেরার সময় একটা ভালো দোকান থেকে বাড়ির জন্য মোয়া কিনে নিয়ে ফিরেছিলাম। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।